মাত্র 2টা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। এই 2টা গুরুত্বপূর্ণ টপিক যদি আপনারা পড়েন আপনাদের 10 মার্ক কমন আসবে। কয় মার্ক? মাত্র 10 মার্ক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় কোষ বিভাজন, এই কোষ বিভাজনের আজকে আনসার ক্লাস নিয়ে এসেছি। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন ক্লাসে যাই। এর আগে আমরা প্রথমে কি একটু বেসিক জানবো, ঠিক আছে? তো আমাদের অধ্যায় যেহেতু কোষ বিভাজন, তো আমরা কোষ বিভাজন কাকে বলে একটু জানার চেষ্টা করি। দেখেন, যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি কোষ একটি থেকে দুইটি অথবা চারটি অপত্য কোষ সৃষ্টি হয়। অর্থাৎ আপনি এখানে একটা কোষ, এই কোষ থেকে আরো 2টা কোষ তৈরি হলো, ঠিক আছে? আবার এখান থেকে আরো 2টা করে কোষ তৈরি হলো। দেখেন তো, প্রথমে একটা কোষ ছিল, এটা কি মাতৃকোষ। আবার এইটুকু মিলে কি একটা অপত্য কোষ তৈরি, এটা কি অপত্য কোষ না? এটা কি মাইটোসিসের ক্ষেত্রে অথবা অ্যামাইটোসিসের ক্ষেত্রে? দেখেন, কোষ বিভাজনের প্রক্রিয়া কয়টি? 3টি ধাপে সম্পন্ন হয়। কি কি? মাইটোসিস, মিওসিস এবং কি অ্যামাইটোসিস, তাই না? তো মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস যে কোষ বিভাজন গুলো রয়েছে, এখান থেকে এই মিওসিস, মাইটোসিস, এই 2টা থেকে আপনাদের পরীক্ষায় গ এবং ঘ নাম্বার কোশ্চিনটা সবসময় আসে, ঠিক আছে? তো এবং এখান থেকে মাইটোসিস থেকে আপনাদের মেটাফেজ এবং অ্যানাফেজ এই 2টা কি পর্যায়ে রয়েছে না? এই 2টা পর্যায় থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে। এবং মিওসিস থেকে এর গুরুত্ব আসে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ইম্পর্টেন্ট 2টা টপিক, কি মিওসিস এবং কি মাইটোসিস। এই 2টা টপিক থেকে কি আমাদের বোর্ড পরীক্ষায় 100% কি কোশ্চেন আসে। এবং এই 2টা টপিকের বাইরে কোনো জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাই। এবং আপনাদের খ নাম্বারে কোশ্চেন আসে ওগুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করব। তো আমরা চলেন মাইটোসিস নিয়ে আলোচনা করি। আমাদের কোষ বিভাজন শেষে আমাদের যে কোষ বিভাজন 3টি ধাপ ছিল, এই ধাপটি শেষে আমাদের কি মাইটোসিস কোষ বিভাজনটা প্রথমে ছিল। তো তাহলে মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ সৃষ্টি করে। অর্থাৎ ধরেন সাপোজ এটা একটা কোষ, এই কোষটা চারটা, এটা আছে 4টা কোষ, 4টা কি আছে? ক্রোমোজোম আছে। এই 4টা কোষ কি ভেঙে 2টি সমান সংখ্যক কি সমান সংখ্যক 2টি অপত্য কোষ সৃষ্টি করে। এটা কি মাতৃকোষ? এটা কি অপত্য কোষ না? অপত্য কোষ। তাহলে দেখেন তো, একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি সমান সংখ্যক অপত্য কোষ সৃষ্টি হয়েছে। দেখেন তো, এখানে 4টা আছে, এখানে কি 4টা, এখানেও 4টা না? তাহলে কি সমান সংখ্যক হচ্ছে না? তাহলে কি একটি মাতৃকোষ বিভাজিত হয়ে 2টি সমান সংখ্যক অপত্য কোষ সৃষ্টি করে, তাকে আমরা কি বলছি? মাইটোসিস বলছি। এবার মাইটোসিসের প্রধান ধাপ কয়টা? প্রধান ধাপ হচ্ছে 2টা। কি কি? ক্যারিওকাইনেসিস এবং কি সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিও মানে কি? আমরা জানি ক্যারিও মানে কি? ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। কি? নিউক্লিয়াস। আর সাইটোকাইনেসিস থেকে কি আসছে জানেন? সাইটো সাইটো হচ্ছে, এটা মানে হচ্ছে সেল। কি? সেল। তাহলে হচ্ছে ক্যারিওকাইনেসিস থেকে আমরা কি পেলাম? নিউক্লিয়াস। অর্থাৎ ক্যারিওকাইনেসিস কি? কার বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন। এবং সাইটোকাইনেসিস মানে কি? সেল। অর্থাৎ যে অপত্য কোষগুলো পাচ্ছি এগুলোকে এক একটাকে সেল বলে, ঠিক আছে? এবার আমরা আছেন ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস আমরা কেন লিখেছি এখানে? ক্যারিওকাইনেসিসের পর্যায় কয়টা? 5টা। কি কি? প্রোফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, কি আছে? মেটাফেজ,
মেটাফেজ, এরপর আছে অ্যানাফেজ, সরি অ্যানাফেজ, লাস্টে আছে কি টেলোফেজ। ঠিক আছে না? এবার এই কি বলছে কি ক্যারিওকাইনেসিস থেকে যে 5টি পর্যায় রয়েছে, কয়টা পর্যায়? 5টা পর্যায়। এই 5টা পর্যায়ের মধ্যে আমাদের পরীক্ষা আছে সব থেকে বেশি 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 পরীক্ষা আছে কোনটা? মেটাফেজ এবং অ্যানাফেজ। ঠিক আছে? আর এই মেটাফেজ এবং অ্যানাফেজ যখন আমাদের পরীক্ষা আছে তখন আমরা কিভাবে লিখি, তাই না? তো আমরা কি বলি যে মাইটোসিস কোষ বিভাজনের প্রধান দুটি ধাপের মধ্যে ক্যারিওকাইনেসিস একটি ধাপ, যার ভেতরে যার পর্যায় 5টি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। এগুলোর মধ্যে মেটাফেজ হচ্ছে কি আমাদের উদ্দীপকে দাগানো কি চিত্রটি কি মেটাফেজ। আমরা কিভাবে বলি? আমরা বলি না, তার জন্য আমাদের কি মার্কটি একটু কাটা যায়। ঠিক আছে? তো আমরা যেহেতু মাইটোসিস পড়ছি, মাইটোসিসে একটা জিনিস আমি ছেড়ে দিয়েছি। খ নাম্বারে একটা কোশ্চিন আছে মাইটোসিসের। কয় নাম্বারে? খ নাম্বারে একটা কোশ্চিন আছে যে মাইটোসিসকে সমীকরণীয় কি সমীকরণীয় বিভাজন বলা হয় কেন, তাই না? এটার উত্তর কিভাবে দিবেন? আমরা কি এটা দেখলাম না যে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি সমান সংখ্যক অপত্য কোষ সৃষ্টি হয়? আপনি যদি চান যে আমি আরো সুন্দর করে লিখবো, তাহলে লিখতে পারেন মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস নিউক্লিয়াস সমানভাবে একবার বিভাজিত হয় এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়। ঠিক আছে? এই বিভাজন সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়, ফলে মাতৃকোষের অপত্য কোষগুলো সমান থাকে। এই সমান থাকার কারণে কি তাকে কি কি বলে? সমীকরণীয় বিভাজন বলে। এবং লাস্টে কি আপনারা 2n 2n এবং 2n এই জাস্ট এই চিত্রটা আগে দিবেন এবং লিখে দিবেন মাতৃকোষ লিখবেন, এখানে কি অপত্য কোষ লিখবেন, চিত্র কি মাইটোসিস। তাহলে কি আপনার 2 পেয়ে গেলেন। ঠিক আছে? তো আপনাদের খ নাম্বারে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা না একটা বোর্ডে আসবে। এই 2026 সালে যা পরীক্ষা দিবেন না, তাদেরও একটা বোর্ডে আসবে, দেখে নেবেন। ইনশাল্লাহ এটা আসবে। আরেকটা আছে সেটা মিওসিসের ক্ষেত্রে পড়ে, ওটা আমরা মিওসিসের ক্ষেত্রে গেলে আমরা তখন এটা পড়বো। ঠিক আছে? তো আমাদের মাইটোসিসে যখন দুইটা ইম্পর্টেন্ট টপিক নাম্বারে বেশি আছে, যে দুটা, সেটা হচ্ছে কি মেটাফেজ এবং অ্যানাফেজ। তো চলুন আমরা এই দুটা টপিক আগে দেখি। এবার আমাদের মাইটোসিস মাইটোসিস প্রক্রিয়া শেষ করলে মাইটোসিস প্রক্রিয়ার পর্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করি। চলেন প্রথমে আমরা ইম্পর্টেন্ট যে দুটা বলেছি মেটাফেজ এবং অ্যানাফেজ, তো এই দুটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন মেটাফেজ, দেখেন আমরা এখানে একটা চিত্র দিয়েছি, এই চিত্রর কি সুন্দর করে একটা কি মেটাফেজ আঁকানো আছে, তাই না? তো দেখেন আমাদের মেরু, এটা একটা মেরু, এটা একটা মেরু। আবার এগুলো কি এক একটা ক্রোমোজোম, দেখতে পাচ্ছেন ক্রোমোজোম, দেখতেই তো পাচ্ছেন না? আবার কি এটাকে বলা হয় সাইটোপ্লাজম। এবার কি বলা হয় এই রশ্মি গুলাকে কি বলা হয়? অ্যাস্টার রশ্মি বলা হয়। এখানে কি একটা সেন্ট্রিওল থাকে, তাই না? মেরুতে কি থাকে? সেন্ট্রিওল থাকে না? তো চলেন আমরা এগুলো কি কিভাবে লিখবো, এগুলো কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আমরা একটু জানি। প্রথমে কি লিখবেন? যেহেতু ক্রোমোজোম কি বিষুবীয় অঞ্চল বরাবর আছে না, দেখেন তো বিষুবীয়, এটা কিন্তু বিষুবীয় তল, বিষুবীয় অঞ্চল মানে কি মধ্যবর্তী না? স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চল, অর্থাৎ এ পর্যায়ে এটা কত নম্বর পর্যায়ে? আমি 1 নম্বর পয়েন্ট লিখতে পারি, এটা এটি এটি 3 নম্বর পর্যায়ে তৃতীয় কি ধাপ বা পর্যায় লিখবেন। ঠিক আছে না? 2 নম্বর পয়েন্টে কি লিখবেন? 2 নম্বর পয়েন্টে লিখবেন এরা প্রথমে সব ক্রোমোজোম, এরা প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রে, লিখেন এরা সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে বিষু বিষুবীয় বানানো বয়ে আসি হবে অঞ্চলে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে।
কিন্তু বিসিবি অঞ্চল মধ্যবর্তী স্থানে অবস্থান করছে কিনা, তাহলে বিসিবি অঞ্চল অবস্থান করে। 3 নম্বর পয়েন্ট কি দিবেন, বাহু মেরুমুখী অবস্থান করে, কোথায় অবস্থান করে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট কি দিবেন, এই পর্যায়ে দেখেন তো সর্বাধিক মোটা এবং ছোট্ট লাগছে না, অনেকটা ছোট্ট এবং কি দেখেন অনেকটা মোটা লাগছে না, তাহলে কি এই এটিতে ক্রোমোজোম গুলো কি, ক্রোমোজোম গুলো সব থেকে মোটা ও খাটো হয়, কি হয়, মোটা এবং খাটো হয়। 5 নম্বর পয়েন্ট কি দিবেন, এই পর্যায়ে শেষ দিয়ে কি সেন্ট্রোমিয়ারে বিভাজিত হয়, জানেন কি এই পর্যায়ের শেষ দিকে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার বিভাজন হয়। সেন্ট্রোমিয়ার বিভাজন না হলে অ্যানাফেজ ধাপ সম্পূর্ণ হবে না, তার জন্য কি আমাদের কি অ্যানাফেজ ধাপে যাওয়ার আগে কি আমাদের সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পূর্ণ হয়, ঠিক আছে। সর্বশেষ পয়েন্ট এখানে কি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, কি নিউক্লিয়াস, নিউক্লিওলাস সম্পূর্ণ কি বিলুপ্তি ঘটে, বিলুপ্তি ঘটে। দেখেন তো আমাদের চিত্রের সাথে মিল আছে কিনা, তাহলে আমাদের মেটাফেজ ধাপ শেষ। আমরা এটা কি মেটাফেজ ধাপ তৃতীয় পর্যায়, এটা ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবী অঞ্চলে অবস্থান করে, ক্রোমোজোম বিষুবী অঞ্চলে অবস্থান করতেছে। দুটি বাহু মেরু মুখে অবস্থান করে, অর্থাৎ দেখেন তো এই ক্রোমোজোমের বাহুগুলো কি মেরু মুখে অবস্থান করছে না। আচ্ছা, এবার ক্রোমোজোম গুলো সব থেকে মোটা এবং খাটো, দেখেন তো সবচেয়ে মোটা হয়ে আছে না এবং কি ছোট্ট ছোট, দেখেন এই যে মোটা এবং খাটো, বুঝতে পারছেন, মেরু মুখে অবস্থান করছে। ওকে, এবার এই পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ার ঘটে, যেটা অ্যানাফেজ ধাপ শুরু হওয়ার আগে ঘটে, এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন, হ্যাঁ, এটা কি বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার আছেন কি অ্যানাফেজ, অ্যানাফেজ ধাপে আমরা যাবো। আমাদের মেটাফেজ ধাপ শেষ হওয়ার পর আমরা কি এবার অ্যানাফেজ ধাপ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি অ্যানাফেজ। চলুন অ্যানাফেজ এর দেখুন এখানে ছবি দেওয়া আছে, ছবি আমাদের সুন্দর করে দেখেন, এখানে ক্রোমোজোম গুলো আলাদা হয়ে গেছে। চলুন এটা কিভাবে সুন্দরভাবে লিখতে হয় সেটা আমরা আজকে এখন লিখবো। প্রথম পয়েন্ট কি, এটা অ্যানাফেজ ধাপ, মাইটোসিস, মাইটোসিস ধাপে পর্যায়ে মাইটোসিসের যে ধাপ রয়েছে, এখানে যে পর্যায়গুলো রয়েছে পর্যায়গুলো কি 4 নম্বর পর্যায় না চতুর্থ পর্যায়ে লিখতে পারি, Sorry, চতুর্থ, চতুর্থ পর্যায়, এটা একটা পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট কি দিবেন, এখানে কি সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে যায় না, দেখেন তো সেন্ট্রোমিয়ার গুলো, এই সেন্ট্রোমিয়ার গুলো দেখেন তো বিভক্ত হয়ে গেছে না, তাহলে কি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, হয়ে যায়, হ্যাঁ। এবার 3 নম্বর পয়েন্ট কি দিতে পারেন, ক্রোমোজোম গুলো অর্ধেক এক মেরু এবং বাকি অর্ধেকটি অন্য, দেখেন তো ক্রোমোজোম গুলা কি আগের আগে যখন আমরা যখন এটা দেখেন তো আমরা যখন এখানে করছিলাম ক্রোমোজোম গুলো একসাথে ছিল না, একসাথে ছিল তো, কিন্তু এটাতে দেখেন ক্রোমোজোম গুলো কি আলাদা আলাদা হয়ে গেছে না, আলাদা আলাদা বিপরীত মেরুমুখী হয়ে গেছে না। ক্রোমোজোম গুলো, ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে গেছে তো, তাই অর্ধেক একটি মেরুর দিকে এবং বাকি অর্ধেক, বাকি অর্ধেক কি বিপরীত, বিপরীত মেরুর দিকে যায়, দেখেন তো চলে যাচ্ছে না, যাই। ওকে, 4 নম্বর পয়েন্ট দেখেন তো এগুলো দেখতে কার মতো লাগছে, আচ্ছা এখানে দেখতে একরকমই লাগছে, কি ভি এর মতো লাগছে না, কিন্তু ক্রোমোজোম গুলো ভি, এল, আই এবং কি জে এর মতো লাগছে, কি কি ক্রোমোজোম গুলো, জোম গুলো ভি, এল, জে ও আই এর মতো দেখতে,
দেখতে হয়। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে কি দিতে পারেন? আচ্ছা, এটা কি দেখেন তো, এখানে অ্যাস্ট্রা রাশি আছে না, তারপর এটা কি কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে, কোষের দৈর্ঘ্য বৃদ্ধি করে। ঠিক আছে, আর কিছু দেওয়া লাগবে না, এখান থেকেই শেষ। মানে 5টা পয়েন্ট, এবং কি চিত্র থাকলে আমাদের 3-এ 3 দিয়ে দিবে, তাহলে কি আমাদের 5 মার্ক এনশিওর হয়ে গেল। এবার আসেন ঘ নাম্বারে কোন কোশ্চেন গুলো আছে। ঘ নাম্বারে যে সকল প্রশ্নগুলো আছে, সে সকল প্রশ্নগুলো আমরা কি একটু দেখবো। আমরা মিওসিসের যখন গঠন, মিওসিস নিয়ে যখন কথা বলি, তো মিওসিসের গুরুত্ব, এই গুরুত্বটা সবসময় কি আমাদের ঘ নাম্বারের প্রশ্নে আছে। কয় নাম্বার আছে? ঘ নাম্বার। এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলুন আমরা কিভাবে লিখবো ঘ নাম্বারে, সেটা আমরা লিখে আসি। চলেন, 1 নম্বর পয়েন্ট কি দেবেন? 1 নম্বর পয়েন্টের জন্য আপনারা বলতে পারেন, 1 নম্বর পয়েন্ট মাইটোসিসের, মিওসিসের মাইটোসিসে একই ধরনের কোষ তৈরি হয়, কিন্তু মিওসিসে কি হয়? মিওসিসে কি একই ধরনের হয়? মিওসিসে একই ধরনের কোষ তৈরি হয়। 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্টে কি দিবেন? নতুন কোষে, নতুন কোষে ক্রোমোজোমের সংখ্যা সংখ্যা কি হয়? সমান থাকে? আসলে কি সমান থাকে? দেখি সমান থাকে না, কোথায় সমান থাকে? মাইটোসিসে সমান থাকে, দেখি পরিবর্তন হয়। ওকে, 3 নম্বর পয়েন্টে কি দিবেন? 3 নম্বর পয়েন্টে দিতে পারে, আচ্ছা, যেহেতু ক্রোমোজোম পরিবর্তিত হয়, সেটা কোষের গুণগত বৈশিষ্ট্য কি পরিবর্তন হবে? সরি, অপরিবর্তিত থাকবে। মানে কি কোষের গুণগত কি গুণগত বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট কি দিতে পারেন? 4 নম্বর পয়েন্ট দিতে পারেন, দেহের বৃদ্ধি এবং ক্ষত সারাতে কি মিওসিস কাজ করে। দেহের বৃদ্ধি ও ক্ষত সারাতে এটি কাজ করে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্ট দিবেন, কি কোনো জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় না, জিনগত বৈশিষ্ট্য সৃষ্টি হয় না। এবার আরেকটা পয়েন্ট দিবেন। ঠিক আছে, এবার কি করবেন, একটা সুন্দর করে চিত্র এঁকে দিবেন। কিভাবে আঁকবেন? এই যে এটা দিলাম, এখানে কয়টা আছে? 4টা আছে। এখানে ভাগ হলে কয়টা হবে? 2টা হবে। ঠিক আছে, আবার এখান থেকে কয়টা হবে? একটা, একটা, একটা। এখানে লিখে দেবেন মাতৃকোষ, এখানে লিখবেন অপত্য কোষ। এই চিত্র মিওসিস। তাহলে আপনার কি আজকে 10 মার্ক আপনার কমন হয়ে গেল। তাহলে মাত্র মাইটোসিস, মাইটোসিসের মেটাফেজ এবং অ্যানাফেজ, মিওসিসের গুরুত্ব, মাত্র আমরা তো 2টা টপিকে, কয়টা টপিক? মাত্র 2টা টপিকে 10 মার্ক কভার করলাম। কয় মার্ক? 10 মার্ক। এই 10 মার্ক যদি আপনারা এনশিওর করতে যান, তাহলে কি অনেক মানে এইগুলো যদি আপনারা ফলো করেন, এই 10 মার্ক অর্থাৎ মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব যদি ফলো করেন, তাহলে কি আপনাকে 10 মার্ক আপনি পাবেন ইনশাআল্লাহ কমন। এটা 3য় অধ্যায়ের কি একবারে যদি কোশ্চিন আসে, তাহলে কি এই মাইটোসিস এবং মিওসিস থেকেই কি কোশ্চিন আসে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো পাশে থাকবেন।